বলেছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট কারেক্টলি ম্যাচড, নিচের কোনটা সঠিকভাবে মিলছে না? ভোল্টামিটার, পোটেনশিয়াল ডিফারেন্স অ্যামমিটার, ইলেকট্রিক কারেন্ট, পোটেনশিওমিটার, ইএমএফ অ্যান্ড মিটার ব্রিজ ইলেকট্রিক রেজিস্ট্যান্স, কোনটা কারেক্টলি ম্যাচ হচ্ছে না? দ্যাট ইজ দ্য কোশ্চেন। বলার চেষ্টা করো দেখি, কে বলবে? সুস্মিতা বলো। দেবরাজ বলছে ডি। বেশ, চলো আমি বলি। বাকি বাকি কেউ? সুস্মিতা অ্যান্সার বলা যাবে? কোনটা সঠিকভাবে মিলছে না? দেখো বেশ কিছু পয়েন্ট আমাদের এখান থেকে বুঝতে হবে। সেটা হচ্ছে যে দেবরাজ যেটা বলেছে ডি, মিটার ব্রিজ। এই মিটার ব্রিজের কাজ কি দেবরাজ বলতে পারবে? হোয়াট ইজ দ্য ওয়ার্কস অফ মিটার ব্রিজ? কি কাজ করে মিটার ব্রিজ? কি কাজে ব্যবহার করা হয়? হ্যালো স্যার। হ্যাঁ বলো। মানে ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্সটা জানি, ওটা ওহম। হ্যাঁ, ওহম মিটার, তাই তো? হ্যাঁ, ভেরি গুড। তাহলে মিটার ব্রিজটা কি কাজে? ওটা ঠিক আছে। বিদ্যুৎ পরিরোধ করে, মানে পরিরোধ পরিমাপ করে। কি পরিমাপ করে? যে বিদ্যুতের প্রতিরোধ সেটা পরিমাপ করে। প্রতিরোধ মানে? প্রতিরোধ মানে তো সেই একই দাঁড়ালো, রেজিস্ট্যান্সই দাঁড়ালো। রোধ মানেই তো রেজিস্ট্যান্স, তাহলে তো ঠিকই থাকার কথা। ভালো করে শোনো মন দিয়ে, এই কোশ্চেনটা খুব ইন্টারেস্টিং একটা কোশ্চেন। তবে এই কোশ্চেনটার পাশাপাশি আমি বেশ কিছু ইলেকট্রনিক মেজারমেন্ট যে ইনস্ট্রুমেন্ট গুলো রয়েছে সেগুলো নিয়ে কথা বলি। ফার্স্ট হচ্ছে পোটেনশিওমিটার। এটা ইএমএফ পরিমাপ করে, একদমই কারেক্ট আছে। ইএমএফ পরিমাপ করার জন্য আরেকটা মিটারের কথা আমি বলতে পারি তোমাদেরকে, ইএমএফ বা ভোল্টেজ পরিমাপ করার জন্য পোটেনশিওমিটারেরই আরেক নাম যদিও। এক মিনিট, সেটা হচ্ছে ভোল্ট মিটার। ভোল্ট মিটার তোমরা নাম শুনেছো নিশ্চয়ই, ভোল্ট মিটার। দিস ইজ এ ডিভাইস ইউজ টু মেজার পোটেনশিয়াল ডিফারেন্স, যেটাকে আমরা বাংলায় বলে থাকি বিভব প্রভেদ বা ভোল্টেজ। সহজ ভাষায় বললে বিভব প্রভেদ বা ভোল্টেজ এটা মেজার করা যায় একটা যন্ত্র দিয়ে, তার নাম হচ্ছে ভোল্ট মিটার। আর পোটেনশিওমিটার, এটা দিয়ে ইএমএফ মেজার করা যায়। যদিও ইএমএফ ভোল্টেজ আমরা সমতুল্য ভাবতে পারি, তো এই পোটেনশিওমিটার দিয়েও বিভব প্রভেদ মাপা যেতে পারে। তাহলে এটা ঠিকই আছে। ইলেকট্রিক কারেন্ট মেজার করার জন্য অবশ্যই অ্যামমিটার, মনে রাখতে হবে। একদম 100% অ্যামমিটার দিয়ে ইলেকট্রিক কারেন্ট মেজার করা হয়ে থাকে। তোমরা আমাকে কেউ বলতে পারবে হোয়াট ইজ দ্য ইউনিট? কোন এককে মেজার করা হয়? কোন এককে মেজার করা হয় ইলেকট্রিক কারেন্টকে? মনে রাখতে হবে অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার হচ্ছে একক। এবার চলে আসি, এখানে অ্যাকচুয়ালি অপশন এটা অ্যান্সার হবে। অপশন এটা সঠিকভাবে মিলছে না, কারণ কি জানো তো? অপশন এতে লেখা রয়েছে ভোল্টা মিটার, নট ভোল্ট মিটার। ভালো করে দেখো, এই যে ভোল্টা, এটা অ্যাকচুয়ালি কারেক্ট অ্যান্সার। ভোল্টা মিটার যন্ত্রটা দিয়ে পোটেনশিয়াল ডিফারেন্স বা ভোল্টেজ মেজার করা হয় না। ভোল্টা মিটারের আরেক নাম হচ্ছে কৌলামিটার, COULMETER। এটা কি মেজার করার জন্য ইউজ করা হয়? এটা বেসিক্যালি অ্যামাউন্ট অফ চার্জ passing through an electrolytic medium। তার মানে ইলেকট্রোলাইসিসের যে পারপাস, সেইখানে কতটা কারেন্ট যাচ্ছে বা কতটা চার্জ ফ্লো হচ্ছে সেটা মেজার করা হয় এই ভোল্টা মিটার দিয়ে। মনে রাখবে, ভোল্টা মিটার যন্ত্রটা হচ্ছে এটা, পোটেনশিয়াল ডিফারেন্স মোটেই নয়।
সো এটা কারেক্টলি মিলছে না। এবার আসি মিটার ব্রিজের কথায়। সুস্মিতা একদমই মোটামুটি ঠিকই বলেছে, ও যদিও বেঙ্গলি টার্মটা ইউজ করেছে। এই মিটার ব্রিজ অ্যাকচুয়ালি একটা প্রিন্সিপালের ওপর বেস করে তৈরি। সে প্রিন্সিপালটার নাম তোমরা মনে রাখবে, হুইটস্টোন ব্রিজ। হুইটস্টোন ব্রিজ, এখানে অ্যাকচুয়ালি 4টে রেজিস্ট্যান্স ইউজ করা হয় এবং এই 4টে রেজিস্ট্যান্স ইউজ করে, মানে এই 4টে রেজিস্ট্যান্সের মধ্যে 3টে রেজিস্ট্যান্সের মান জানা থাকে আর একটা আননোন যেটার মান আমাদের জানতে হয়। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি হুইটস্টোন ব্রিজের প্রিন্সিপাল। এই প্রিন্সিপাল ইউজ করে মিটার ব্রিজ কাজ করে, মিটার ব্রিজ কাজ করে এবং এটা দিয়ে অবশ্যই ইলেকট্রিক রেজিস্ট্যান্স মেজার করা হয়। সবাইকে আমি বোঝাতে পেরেছি কথাগুলো? আচ্ছা, আর একটা যন্ত্রের নাম ইলেকট্রিসিটিতে আমরা পড়বো, সেটা হচ্ছে যে তোমার সেটা হচ্ছে এনার্জি মিটার। এটা অ্যাকচুয়ালি তোমার আমাদের বাড়িতে যেটা লাগানো থাকে সেটা হচ্ছে এনার্জি মিটার। এটা দিয়ে আমরা এনার্জি মেজার করে থাকি, ইলেকট্রিক্যাল এনার্জি, ইলেকট্রিক্যাল এনার্জি মেজার করে থাকি। এবং তোমরা আমাকে জানাও, বাড়িতে যে ইলেকট্রিক এনার্জি মেজার করি এটা কোন এককে, কোন এককে মেজার করি? এই সমস্ত পয়েন্ট কিন্তু নোট ডাউন করতে থাকবে, দে আর ভেরি মাচ ইম্পর্টেন্ট। বাড়িতে যে আমরা ইলেকট্রিসিটি মেজার করি কোন এককে মেজার করি? দেবরাজ বলো। কিলো আওয়ার ওয়াট। চলো, কিছুটা গেছো, একটুখানি ক্লিয়ার আইডিয়া গুলো নিয়ে নাও। অ্যাকচুয়ালি হয়ে যায় আমাদের, একটা হয় বৈদ্যুতিক ক্ষমতা, বৈদ্যুতিক ক্ষমতা। মনে রাখতে হবে ক্ষমতা যখনই বলছি এখানে একটা একক চলে আসে যার নাম হচ্ছে ওয়াট। ওয়াট বৈদ্যুতিক ক্ষমতা, সেটার একক কি? ওয়াট। কোনো কোনো ক্ষেত্রে যদি একটু বেশি ক্ষমতা মেজার করতে হয় তাহলে কিলোওয়াট, কিলোওয়াট। ওকে, যদি একটু বেশি ক্ষমতা মেজার করতে হয়। কিন্তু যখন এনার্জি বা শক্তির কথা বলছি, এনার্জি বা শক্তির কথা বলছি, তখন অ্যাকচুয়ালি বোঝায় ক্ষমতা ইনটু সময়। তার মানে এইখানে আসবে ওয়াট আওয়ার বলতে পারি, সময়ের ক্ষেত্রে আমরা ঘন্টা ইউজ করতে পারি ওয়াট আওয়ার। তবে কমনলি যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে কিলো ওয়াট আওয়ার। বুঝতে পেরেছো? এই এককে আমরা মেজার করে থাকি বাড়িতে যে ইলেকট্রিক এনার্জি আমরা মেজার করি, কিলো ওয়াট আওয়ার। আর এই কিলো ওয়াট আওয়ারের আরেকটা নাম আছে বিওটি, বোর্ড অফ ট্রেড ইউনিট বলা হয়। কি বলা হয়? বোর্ড অফ ট্রেড ইউনিট। দেখো, এই একটা স্লাইডের মধ্যে আমি কতগুলো পয়েন্টস তোমাদের সাথে শেয়ার করলাম, আর এই প্রত্যেকটা পয়েন্টস এক্সামের জন্য ইম্পর্টেন্ট, কারণ এই জায়গাগুলো থেকে প্রশ্ন পরীক্ষায় তোমরা পাবে। বিওটি এককটাই হচ্ছে অ্যাকচুয়ালি কিলো ওয়াট ঘন্টা। এই এককে আমরা বাড়িতে ইলেকট্রিসিটির যে আমাদের মিটার বোর্ড রয়েছে না, সেইখানে যে এককে ইলেকট্রিসিটি দেখানো হয়, আমরা সাধারণত সাধারণ ভাষায় কিরকম ভাবে বলি কি 10 ইউনিট, 15 ইউনিট, 20 ইউনিট, 100 ইউনিট কারেন্ট উঠেছে। এই ইউনিট কথাটা অ্যাকচুয়ালি ইউজ হয় বিওটির জন্য। বিওটির ফুল ফর্ম কি? বোর্ড অফ ট্রেড ইউনিট। কিন্তু অ্যাকচুয়ালি এই বিওটিটা হচ্ছে কিলো ওয়াট ঘন্টা। পুরো জায়গাটা তোমাদের জানা দরকার, সেটা আমি তোমাদের ক্লিয়ার করে দিলাম। ভেরি গুড। চলো আমরা নেক্সট প্রশ্নে চলে যাব। নেক্সট প্রশ্ন তোমাদের জন্য, সবাই খাতা পেন রেডি রাখবে। অনেক ইনফরমেশন দেব যেগুলো তোমাদের পরীক্ষাতে লাগবে, সেগুলো নিজেদের মতো করে লিখে নেবে। এ ফিউজ ওয়্যার ইজ মেড অফ। ফিউজ ওয়্যার, ফিউজ যে তার রয়েছে না, ফিউজ তার বাড়িতে আমরা দেখেছি ফিউজ তার। এই ফিউজ তার কি দিয়ে তৈরি হয়? ফিউজ তার কি দিয়ে তৈরি হয়?
চলো দেখা যাক। বেশ কিছু জন অ্যান্সার করেছে অ্যান অ্যালয় অফ টিন অ্যান্ড লিড। ভেরি গুড। চলো আমরা এক এক করে কথাগুলো বলতে থাকি, সবাই নোট ডাউন করবে। চলো, ফার্স্ট কথা হচ্ছে যে এই ফিউজ কেন ইউজ করা হয়। আমরা সবাই জানি যে বাড়িতে কোনো ইলেকট্রিক সার্কিটের মধ্যে হঠাৎ যদি, বাড়িতে একটা ইলেকট্রিক সার্কিট আছে, একটা মেন পয়েন্ট থেকে আমাদের বাড়িতে ইলেকট্রিক সাইট ঢুকছে, ঠিক আছে, এখানে আমাদের মিটার বক্স রয়েছে যেখানে আমাদের রিডিংটা উঠছে মিটার বক্সে। আমি একটু আগেই বললাম এই মিটার বক্সে এই রিডিংটা যে ইউনিটে মেজার করা হয় সেটা হচ্ছে বিওটি বা কিলোওয়াট আওয়ার। তো সেখান থেকে একটি তার ঢুকছে, এই তারটাকে আমরা বলে থাকি সিঙ্গেল ফেজ ওয়্যার। কি বলে থাকি? সিঙ্গেল ফেজ। মানে আমাদের বাড়িতে সাধারণত সিঙ্গেল ফেজ ইউজ করা হয়। 99% গৃহস্থালিতে বা ডোমেস্টিক্যালি আমরা সিঙ্গেল ফেজ ইউজ করি। এবং মোর স্পেসিফিক্যালি বলতে গেলে এখানে বেশ কিছু কথা চলে আসে। সিঙ্গেল ফেজ তো ভাবলাম, বুঝলাম। জেনারেলি যে ভোল্টেজ লেভেল হয় দ্যাট ইজ 220 ভোল্ট। মনে রাখতে হবে যে ভোল্টেজ লেভেলটা আমরা ইউজ করি 220 ভোল্ট। এর থেকে ওঠানামা করতে পারে, কখনো হাই ভোল্টেজ কখনো লো ভোল্টেজ, স্লাইটলি ওঠানামা করতে পারে। 220 ভোল্ট আমরা ইউজ করে থাকি। এবার এই ঠিক মিটারের কাছে একটা ফিউজ থাকে আমাদের, এবং বাড়ির প্রত্যেকটা ঘরে সুইচ বোর্ডের মধ্যে আমরা ফিউজ দেখতে পাই। এই ফিউজের মধ্যে কাজ কি? ফিউজের কাজ হচ্ছে হঠাৎ করে অনেক হাই কারেন্ট যখন চলে আসে তখন ওই ফিউজের ভেতরে অ্যাকচুয়ালি একটা তার থাকে। তোমরা যদি ফিউজ খুলে দেখো দেখতে পাবে ওই তারটা তখন গলে যায়, কেটে যায়। মানে খুব হাই কারেন্ট চলে এলে আমরা কারেন্টের ক্ষেত্রে একটা ফর্মুলা পাই, সেটা হচ্ছে জুল হিটিং এফেক্ট। জুল হিটিং এফেক্ট মানে অত্যধিক কারেন্ট চলে এলে কোনো রেজিস্ট্যান্স থাকলে সেটা গরম হবে, এবং যদি খুব গরম হয়ে যায় তাহলে একটা সময় ওই তারটা গলে যাবে এবং সার্কিটটা বিচ্ছিন্ন হয়ে যাবে। এটার ফলে কি হয়, বাড়িতে যে আদার্স ইনস্ট্রুমেন্ট গুলো রয়েছে সেগুলো সুরক্ষিত থেকে যায়। তাহলে এটা হচ্ছে মেনলি ফিউজ তারের কাজ। তাহলে ফিউজ তারের প্রথম যে এটা জানতে হবে যে বৈশিষ্ট্য কি থাকা উচিত। ফিউজ তারের কি বৈশিষ্ট্য থাকা উচিত? স্যার প্রথম যেটা বৈশিষ্ট্য থাকা উচিত সেটা হচ্ছে যে লো মেল্টিং পয়েন্ট। হ্যাঁ কি না? লো মেল্টিং পয়েন্ট থাকা উচিত, তাহলেই গলবে। হ্যাঁ, লো মেল্টিং পয়েন্ট থাকা উচিত, তবেই গলবে। ফার্স্ট কথা এটা। সেকেন্ড কথা হচ্ছে হাই রেজিস্ট্যান্স থাকতে হবে, তবে গরম হবে ভালো। দুটো কারণ, এক হচ্ছে হাই রেজিস্ট্যান্স থাকলে গরম হবে, এবং লো মেল্টিং পয়েন্ট থাকলে তাড়াতাড়ি গলে যাবে। এই দুটো আমাদের বৈশিষ্ট্য থাকা উচিত ফিউজ তারের ক্ষেত্রে। অবশ্যই ফিউজ তারের ক্ষেত্রে আমরা যেটা ইউজ করব টিন প্লাস লেড পিবি, এই দুটোর কম্বিনেশনে একটা অ্যালয় তৈরি হবে, সেটাকে আমরা ফিউজ তারের ক্ষেত্রে ইউজ করব টিন এবং লিড। ওকে, তাহলে আমাদের এখানে উত্তর হয়ে যাচ্ছে এটা। তবে এখানে আমি শেষ করছি না, আমি আরো বেশ কিছু কথা তোমাদেরকে বলতে চাইছি, ঠিক আছে? সেটা হচ্ছে তোমরা অলমোস্ট সবাই শুনেছো হিটারের কথা। আমরা হিটারে যে তারটা আমরা ইউজ করি সেই তারটা কি দিয়ে তৈরি হয় বলো? হিটারে আমরা যে তারটা ইউজ করি, হিটার ইলেকট্রিক হিটার গুলো যেগুলো গরম হয়, যেমন গিজারের মধ্যে থাকে, আয়রন বা ইস্ত্রির মধ্যে থাকে, যে যে জিনিসগুলো গরম হয় সেইখানে আমরা কোন তার ইউজ করি? ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। সেইখানে আমরা যেটা ইউজ করি সেখানে এই যে জিনিসটা লেখা রয়েছে না, অ্যালয় অফ নিকেল অ্যান্ড ক্রোমিয়াম। নিকেল অ্যান্ড ক্রোমিয়াম, এটাকে আমরা একসাথে বলে থাকি নাইক্রোম। কি বলে থাকি? নাইক্রোম। হিটারের তারের কি বৈশিষ্ট্য থাকা উচিত একটুখানি বলে দিই। প্রথম কথা, হিটার যেহেতু জ্বলবে, জ্বলার জন্য আমাদের মেল্টিং পয়েন্টটা হাই হওয়া উচিত। মেল্টিং পয়েন্ট
যাতে গলে না যায়, মেল্টিং পয়েন্ট হাই মেল্টিং পয়েন্ট হওয়া উচিত। এবং যেহেতু জ্বলতে হবে, প্রচুর তাপ উৎপন্ন করতে হবে, তাই রেজিস্ট্যান্সও হাই হওয়া উচিত। হাই রেজিস্ট্যান্স, হাই মেল্টিং পয়েন্ট। ক্লিয়ার সবার? ইয়েস, নাইক্রোম, ভেরি গুড। আচ্ছা তাহলে বলো তো, এর কথাই যখন এলো তাহলে তোমরা আমাকে বলো ফিলামেন্ট। ফিলামেন্টের ক্ষেত্রে বলো কেস কি? বৈদ্যুতিক বাতির যে ফিলামেন্ট রয়েছে ওটা কি দিয়ে তৈরি হয়? বৈদ্যুতিক বাতির ফিলামেন্ট ওটা কি দিয়ে তৈরি হয়? স্যার বৈদ্যুতিক বাতির ফিলামেন্ট যে জিনিসটা দিয়ে তৈরি হয় সেটা সাধারণত টাংস্টেন। টাংস্টেন। এবং এর ক্ষেত্রেও হওয়া উচিত অবশ্যই হাই রেজিস্ট্যান্স হওয়া উচিত এবং হাই মেল্টিং পয়েন্ট হওয়া উচিত, তাই না? না হলে গলে যাবে। হাই মেল্টিং পয়েন্ট থাকা উচিত। তোমরা লেখাগুলো পড়তে পারছো না? সুস্মিতা, দেবরাজ পড়তে পারছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তোমাদের অ্যান্সার গুলো দেখতে পাচ্ছি। ঠিক আছে, ফিলামেন্টের ক্ষেত্রে হাই মেল্টিং পয়েন্ট এবং হাই রেজিস্ট্যান্স থাকা উচিত এবং টাংস্টেন দিয়ে তৈরি হবে। খুব ভালো জিনিস। আচ্ছা এইখানে আমরা একটা অপশন দেখছি, টিন অ্যান্ড কপার, অ্যালয় অফ টিন অ্যান্ড কপার। টিন আর কপারের অ্যালয়কে কি বলে, কে বলবে? টিন অ্যান্ড কপার এই অ্যালয়টাকে কে কি বলে? এই সংকর ধাতুটা টিন এবং কপার দিয়ে তৈরি, সেই সংকর ধাতুকে কি বলা হয়? আচ্ছা ফার্স্ট কথা বলে দিই, সেটা হচ্ছে যে টিন অ্যান্ড কপার, মানে কপার আর টিন বললে অনেকের কাছে ব্যাপারটা খুব সহজ হয়ে যায়, কিন্তু এটা উল্টে লেখা আছে বলে অনেকের ভাবতে অসুবিধা হচ্ছে। কপার অ্যান্ড টিন, অবশ্যই এটা হবে ব্রোঞ্জ। তোমরা সবাই জানো ব্রোঞ্জ হয় কপার অ্যান্ড টিন। অ্যান্ড কপার প্লাস জিঙ্ক এটা মেলালে হয় হচ্ছে ব্রাস বা পিতল। ব্রাস বা পিতল। আচ্ছা যদি তোমাদের বলা হয় বেল মেটাল, বেল মেটাল যেগুলো দিয়ে ওই বেল তৈরি হয় না, সেটাও কিন্তু এই কপার অ্যান্ড টিন। কপার অ্যান্ড টিন আর কপার অ্যান্ড জিঙ্ক মেশালে হয়ে যাবে তোমার পিতল। ওকে, আর কপার অ্যান্ড জিঙ্কের আরেকটা আছে, কপার প্লাস জিঙ্ক কিছুটা নিকেল মিশিয়ে দিলে যেটা তৈরি হবে, কে বলবে কি তৈরি হবে? যেমন ব্রাস বা পিতল ওই বাড়ির যে আসবাবপত্রগুলো রয়েছে না, বা ওই থালা বাটি গ্লাস এগুলো তৈরি করতে ব্যবহার করা হয়, একই রকম ভাবে কপার জিঙ্ক অ্যান্ড নিকেল, কপার জিঙ্ক অ্যান্ড নিকেল এটাও ব্যবহার হয় ওই বাড়ির থালা বাটি গ্লাস এগুলো তৈরি করতে। এইরকমই আরেকটি অ্যালয় রয়েছে, তার নাম হচ্ছে জার্মান সিলভার। জার্মান সিলভার ভেরি মাচ ইম্পর্টেন্ট, পরীক্ষায় বহুবার প্রশ্ন দিয়েছে। জার্মান সিলভার, নামটা সিলভার কিন্তু এর মধ্যে সিলভার নেই, এর মধ্যে আছে কপার। চারটে অপশন দিয়ে দিল, জার্মান সিলভার, হর্ন সিলভার। ঠিক আছে, এই তোমার এই যে সিলভার গুলো রয়েছে তার মধ্যে মনে রাখতে হবে জার্মান সিলভারের মধ্যে সিলভার নেই কিন্তু কপার আছে। ওকে, আচ্ছা এইখানে আমি আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে সোল্ডার, সোল্ডার সোল্ডারিং করা হয় না, সে সোল্ডারের তারটা কি দিয়ে তৈরি হয়? সোল্ডারের তার কি দিয়ে তৈরি হয়? এটাও তৈরি হয় টিন এবং লেড দিয়ে।